বস্তুর দ্বৈত প্রকৃতি ও বিকিরণ, ডুয়াল নেচার, অ্যান্ড রেডিয়েশন, অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো বলে রাখি, তোমার এই চ্যাপ্টারটা তোমাদের বইয়ের যেটা একদম লাস্ট পার্ট, মডার্ন ফিজিক্স, সেই মডার্ন ফিজিক্স অংশের প্রথম চ্যাপ্টার। ঠিক, চ্যাপ্টারটা শুরু হবে আলোক তড়িৎ ক্রিয়া এই ঘটনাটা দিয়ে। আচ্ছা, মূল ঘটনায় আমরা পরে প্রবেশ করছি, তার আগে আমাকে কতকগুলো জিনিস জেনে নিতে হবে। বলে রাখি, এখানে যা কিছু আলোচনা হবে সবটাই কিন্তু একদম নতুন কনসেপ্ট, মানে এই কথাগুলো বা এই ধারণাগুলো তোমাদের আগে থাকার কথা নয়। আর এই চ্যাপ্টারগুলো তুলনামূলক অনেক সোজা, কারণ অঙ্কগুলো তুলনামূলক সোজা আর থিওরিগুলোও সোজা। সুতরাং এই অংশগুলো তোমাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না। যাই হোক, মূল আলোচনায় ফিরে আসি। আমরা আলোচনা করব আলোক তড়িৎ ক্রিয়া মূলত, যদিও চ্যাপ্টারটার নাম বস্তুর দ্বৈত প্রকৃতি ও বিকিরণ, ওটা পরে আসছি। আলোক তড়িৎ ক্রিয়ার মূল ব্যাপারটা আলোচনা করার আগে আমাকে কতগুলো জিনিস জেনে নিতে হবে। যেমন প্রথমেই দেখো হেডিং দেওয়া আছে ইলেকট্রন ভোল্ট। হয়তো কথাটা শুনেছ, শব্দটা নতুন নয়, কারণ ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তির একটা একক বিশেষ। কার শক্তি প্রকাশ করা হয়? নাম থেকেই বুঝতে পারছো, ইলেকট্রন। শুধু ইলেকট্রন নয়, যে কোনো নিউক্লিয়ার পার্টিকেল, মানে ইলেকট্রন, প্রোটন, তুমি বলতে পারো প্রোটিয়াম, ডয়টেরিয়াম, এদের শক্তি আমি এই ইলেকট্রন ভোল্ট এককে প্রকাশ করতে পারি। তাহলে তোমাকে প্রথমত জানতে হবে যে ইলেকট্রন ভোল্ট মানে কতটা শক্তি বোঝায়, এবং সেটার সঙ্গে আমাদের যেটা চিরাচরিত একক জুল বা আর্গ, এদের সম্পর্ক কি। তোমাকে বলে রাখি, ইলেকট্রন ভোল্ট বলতে বোঝায় যদি আমার কাছে 1 ভোল্ট একটা রিজিয়ন থাকে, সাপোজ এখানে দুটো প্লেট আছে, এই দুটো প্লেটের মাঝখানে বিভব পার্থক্য হচ্ছে 1 ভোল্ট, রাইট? এবার এই পাত দুটির মধ্যে আমি যদি একটা ইলেকট্রনকে স্থাপন করি, if we place an electron in a region of 1 volt, যখনই প্লেস করব এই ইলেকট্রন, সরি 1 ভোল্ট বলছি, তার মানে একটা প্লাস টার্মিনাল থাকবে, একটা মাইনাস টার্মিনাল থাকবে। তাহলে সেই বিভব প্রভেদের মধ্যে যখনই তুমি ইলেকট্রনটাকে প্লেস করবে, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট ইলেকট্রন উইল মুভ টুওয়ার্ডস দ্য পজিটিভ প্লেট, তাই না? ইলেকট্রনটা ধনাত্মক প্লেটের দিকে অগ্রসর হবে, এবং এই যে অগ্রসর হবে তার ফলে তার গতিশক্তির পরিবর্তন হবে। এই যে গতিশক্তির পরিবর্তন হবে, যতটা গতিশক্তির পরিবর্তন হবে সেটাকে বলা হচ্ছে 1 ভোল্ট। তাহলে 1 ভোল্ট বলতে কি বোঝায়, যে 1 ইলেকট্রন ভোল্ট বলতে কি বোঝায়, একটা ইলেকট্রনকে যদি 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে রেখে দেওয়া হয়, 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে, তাহলে তার গতিশক্তি যে পরিমাণ পরিবর্তিত হবে তাকে আমি বলবো 1 ইলেকট্রন ভোল্ট। ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি অথবা কাইনেটিক এনার্জি, change in kinetic energy of an electron whenever it is placed in a region of 1 volt is known as 1 electron volt. এবং 1 ইলেকট্রন ভোল্টকে আমি লিখতে পারি, 1 ইলেকট্রন ভোল্ট মানে তুমি মনে রাখবে যে একটি ইলেকট্রনের আধান ইনটু 1 ভোল্ট। কেন এরকম হলো? কারণ তুমি স্থিতি শক্তিতে পড়েছো যে কৃতকার্য বা স্থিতি শক্তি that was equal to charge into potential, এটা আমরা অলরেডি করেছি। বিভবের সংজ্ঞা ছিল একক আধানকে অসীম থেকে কোনো বিন্দুতে আনতে কৃতকার্য, সেটা ছিল v। এবার q আধানকে আনলে q into v, and that was the work done। তাহলে এখানেও তোমার তাই হবে, একটা ইলেকট্রনকে 1 ভোল্ট বিভবের মধ্যে রাখছি, বিভব পার্থক্যের মধ্যে রাখছি, তাহলে সেক্ষেত্রে সেই শক্তিটাকে আমি বলবো একটা ইলেকট্রনের আধান, that is equal to q into v, vটা হচ্ছে 1 ভোল্ট। আচ্ছা, এবার তুমি জানো একটা ইলেকট্রনের আধান কত? 1.602 into 10 to the power minus 19 কুলম্ব, আর এটা হয়ে গেল 1 ভোল্ট। এবার 1 কুলম্ব into 1 ভোল্ট that is equal to 1 জুল। তাহলে এটা পড়ে থাকছে 1.602 into 10 to the power minus 19 জুল। এবং অবভিয়াসলি তুমি যদি এটাকে আর এককে করে দাও, তাহলে 1.602 into 10 to the power minus 12 আর, তাহলে 1 eV সমান এটা, 1 eV সমান এটা। তো এই চ্যাপ্টারে আমরা যেহেতু ইলেকট্রন প্রোটনের ব্যাপারগুলো আসবে, ওই কণাগুলো আসবে,
সুতরাং তার শক্তির পরিমাণটাকে আমরা আগেই আহ, জেনে নিলাম। কারণ হয়তো দেওয়া থাকবে যে ইলেকট্রনের শক্তি হচ্ছে 5 ইলেকট্রন ভোল্ট, তখন তোমাকে বুঝতে হবে 5 ইলেকট্রন ভোল্ট মানে 5 ইন্টু এত জুল। তোমাকে যদি বলে 100 ইলেকট্রন ভোল্ট, 100 ইন্টু এটা জুল। এই ধারণাটা তোমার পরিষ্কার থাকা দরকার। বেশ, ইলেকট্রন ভোল্ট নিয়ে আলোচনা হয়ে গেল। নেক্সট চলে এসে আরেকটা নতুন আলোচনা, সেটাকে বলা হয় কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশন। ওয়ার্ক ফাংশন ব্যাপারটা কিরকম দেখো, এটাও একটা নতুন ধারণা। তো আমরা জানি একটা, আমি যদি ধাতব তার নিই, ধাতব পরিবাহী, সাপোজ সে তামার তার হোক যে কোনো তার হোক, তাকে দেখতে মোটামুটি একটু মোটা করে দেখলে। আচ্ছা বেশ, এবার এই ধাতব তারটার ভেতরে যদি আমি একটু ভালো করে অবজার্ভ করি, আমি জানি এর মধ্যে প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে, হিউজ নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস। আচ্ছা, ব্যাপারটা কিরকম, এখানে যে অ্যাটম গুলো থাকে সেই অ্যাটমের মাঝখানে থাকে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের চারদিকে নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন গুলো ঘুরে বেড়াচ্ছে। এই ব্যাপারগুলো তোমরা জানো, এবং এটাও তুমি জানো যে কক্ষপথগুলো আছে তার মধ্যে মনে করো প্রথম কক্ষপথে যে ইলেকট্রন গুলো আছে আর লাস্ট কক্ষপথে যে ইলেকট্রন গুলো আছে তার নেচার কিন্তু সেম নয়। নেচার সেম নয় মানে এই রেসপেক্টে বলতে চাইছি, যেটা ভেরি ক্লোজ টু দ্য নিউক্লিয়াস, that is strongly bound to the nucleus by Coulomb attractive force, and that is at the outermost orbit is very loosely bound to the nucleus. আশা করছি ব্যাপারটা বুঝতে পারলে। মনে করো এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের চারদিকে এটা মনে করো প্রথম কক্ষপথ, এটা মনে করো দ্বিতীয় কক্ষপথ, এটা মনে করো তৃতীয় কক্ষপথ। এই যে ইলেকট্রনটা থাকবে যেটা একদম নিউক্লিয়াসের কাছে, সেই নিউক্লিয়াসের সব থেকে কাছে থাকা ইলেকট্রনটার উপর নিউক্লিয়াস একটা তীব্র কুলম আকর্ষণ বল প্রয়োগ করে, কিন্তু যেটা সব থেকে বাইরের কক্ষে থাকে তার উপরেও কুলম আকর্ষণ বল প্রয়োগ করে, কিন্তু যেহেতু দূরত্বটা বেড়ে যাচ্ছে এই কুলম আকর্ষণ বলের মানটা অনেকটা কমে যায়। তার মানে ওই বাইরের কক্ষের ইলেকট্রনটা আমরা বলতে পারি লুজলি বাউন্ড টু দ্য নিউক্লিয়াস। এবার যে ঘটনাটা ঘটে, আমি যখনই একটা বিভব প্রয়োগ করব, সাপোজ ইট ইজ কানেক্টেড টু এ পোটেনশিয়াল ড্রপ ক্যাপিটাল ভি, কোনো একটা 1 ভোল্ট বা কোনো একটা নির্দিষ্ট ভোল্টেজের অ্যাক্রসে আমি কানেক্ট করে দিলাম। যখনই কানেক্ট করা হয় এই প্লাস বিভবের বা প্লাস প্রান্তের আকর্ষণের জন্য কি হয়, যেগুলো লুজলি বাউন্ড ইলেকট্রন হয়, মানে যেগুলো আউটার মোস্ট অরবিটে থাকে, সেই ইলেকট্রনগুলো কিন্তু আর নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করে না। ইন জেনারেল তাদের ইলেকট্রনগুলো কি করে, নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে থাকে। কিন্তু যখন আমি একটা এক্সটার্নাল পোটেনশিয়াল ড্রপ অ্যাপ্লাই করছি, এই ইলেকট্রনগুলো বাইরের কক্ষপথ থেকে বেরিয়ে আসতে পারে, এবং বেরিয়ে এসে কি হয়, সেটা থ্রু আউট দ্য কন্ডাক্টর এক স্থান থেকে অন্য স্থানে মুভ করতে পারে ডিউ টু অ্যাপ্লিকেশন অফ দ্যাট পোটেনশিয়াল, রাইট? বেশ, এটা কিন্তু আগেও আলোচনা হয়েছে, এবং মূল ব্যাপারটা যেটা হলো যে যখন আমরা কোনো পরিবাহীর প্রান্তে একটা বিভব প্রভেদ প্রয়োগ করব, তখন পরিবাহীর ভেতর কোনো একটা নির্দিষ্ট অ্যাটমের সব থেকে বাইরের কক্ষের যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো কিন্তু ফ্রি ইলেকট্রন হয়ে যায়, আর বাউন্ড ইলেকট্রন থাকে না। দে আর নট বাউন্ড টু দ্য নিউক্লিয়াস, দে বিকামস ফ্রি অ্যান্ড ক্যান মুভ থ্রু আউট দ্য কন্ডাক্টর। ঠিক আছে, সব থেকে বাইরের কক্ষের ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়, এবং তারা পরিবাহীর মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে, এবং তারা নির্দিষ্ট একটা গড় বেগে অগ্রসর হয়। সেই গড় বেগটাকে নাম দেওয়া হয়েছিল ড্রিফট ভেলোসিটি। ঠিক, কারেন্ট ইলেকট্রিসিটিতে তোমরা পড়েছিলে ড্রিফট ভেলোসিটি। এই আলোচনাটুকু আমাদের হয়ে আছে বা তোমাদের জানা আছে। ইলেকট্রনগুলো থ্রু আউট দ্য কন্ডাক্টর মুভ করতে পারে, কিন্তু আমরা কোথাও কখনো পড়িনি যে ইলেকট্রনগুলো সেই মেটালের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসতে পারে। ঠিক আছে, আমাদের কনসেপশনে কিন্তু সেটা নেই। আমরা জানি যে একটা ইলেকট্রন নিজে নিজে কখনোই সেই মেটাল থেকে বেরিয়ে আসার ক্ষমতা রাখে না। They do not have sufficient energy to come out from the metal. তাহলে ইলেকট্রনকে যদি মেটালের বাইরে বের করতে হয়, তুমি সবসময় মনে রাখবে you will have to provide a certain amount of energy to emit those electrons from the metal. অর্থাৎ একটা ধাতব দণ্ড থেকে, ধাতব তার থেকে, যে কোনো পরিবাহী থেকে তোমাকে যদি কিছু ইলেকট্রন একদম বাইরে মানে একদম ইন দ্য এয়ার, বাইরের অ্যাটমসফিয়ারে তুমি যদি বের করতে চাও, দেন কি করতে হবে, তোমাকে বাইরে থেকে এনার্জি প্রোভাইড করতে হবে। করা যায় না তা নয়, কিন্তু তোমাকে সেক্ষেত্রে বাইরে থেকে এনার্জি প্রোভাইড করতে হবে। এবং ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য মেটাল, অর্থাৎ
ধাতুর প্রকৃতির ওপর নির্ভর করে এইটা বিভিন্ন ধাতুর ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। মানে ধাতুর গুণে বলতে চাই সোডিয়ামের ক্ষেত্রে এক রকমের শক্তি লাগবে, পটাশিয়ামের ক্ষেত্রে এক রকমের শক্তি লাগবে, ক্যালসিয়ামের ক্ষেত্রে আরেক রকম শক্তি লাগবে। এবং যে ন্যূনতম শক্তি প্রোভাইড করলে, যে ন্যূনতম শক্তি প্রদান করা হলে কোনো ধাতু থেকে ইলেকট্রন বাইরে বেরিয়ে আসতে পারবে, সেটাকে বলা হচ্ছে কার্য অপেক্ষক। সো ওয়ার্ক ফাংশন, ইট ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি দ্যাট মাস্ট বি প্রোভাইডেড টু সাম কন্ডাক্টর সো দ্যাট ইলেকট্রন ক্যান কাম আউট ফ্রম দ্যাট। অর্থাৎ কোনো একটা ধাতু থেকে, কোনো একটা ধাতুর দণ্ড বা তার থেকে অ্যাটলিস্ট একটা ইলেকট্রন মানে বের হওয়া শুরু হবে। ন্যূনতম যে পরিমাণ শক্তি প্রদান করলে সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে আসা শুরু হবে, সেই পরিমাণ শক্তিকে আমরা বলবো ওয়ার্ক ফাংশন, বা তুমি বলতে পারো কার্য অপেক্ষক। এবং দেখা গেছে বিভিন্ন মেটালের ক্ষেত্রে কার্য অপেক্ষক বিভিন্ন, কয়েক ইলেকট্রন ভোল্ট। সেই জন্য প্রথমে ইলেকট্রন ভোল্ট নিয়ে আলোচনা করলাম। কার্য অপেক্ষকের মান সাধারণত কিছু ইলেকট্রন ভোল্টের সঙ্গে সমান হয়, ওই 7.5 ইলেকট্রন ভোল্ট, 2.4 ইলেকট্রন ভোল্ট, ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য মেটাল। আচ্ছা, এবার এই যে ইলেকট্রনকে বের করে আসা, বের করে নিয়ে আসা, আমি বললাম ইউ উইল হ্যাভ টু প্রোভাইড সাম এনার্জি। এবার এনার্জিটা আমি কিভাবে দেবো, সেটা তো একটা প্রশ্ন। তো এনার্জিটা আমরা চার রকম করে দিতে পারি। চার রকম। একটাকে হতে পারে তুমি তাপ প্রদান করতে পারো, 2 নম্বর হতে পারে তুমি কিছু পরিমাণ লাইট এনার্জি প্রোভাইড করতে পারো, এছাড়াও আরো দুটো কেস আছে, তুমি একটা এক্সটার্নাল স্ট্রং ফিল্ড অ্যাপ্লাই করলে, অথবা বাই ইউজিং সাম সেকেন্ডারি প্রসেস। তো যদি তুমি তাপ প্রয়োগ করো, মানে তাপ শক্তিকে ব্যবহার করো টু এমিট ইলেকট্রন ফ্রম দ্য মেটাল, তাহলে সেক্ষেত্রে সেই ঘটনাটাকে বলা হচ্ছে তাপীয় নিঃসরণ। সেক্ষেত্রে সেই ঘটনাটাকে বলা হয় তাপীয় নিঃসরণ। এটাকে বলা হয় থার্মো আয়নিক এমিশন। অর্থাৎ তুমি একটা জিনিস জেনে রাখো যে কোনো একটা ধাতব দণ্ড আছে, সেটাকে তুমি যদি সাফিসিয়েন্ট পরিমাণ হিট দিতে পারো, তাহলে একটা নির্দিষ্ট উষ্ণতা, সেই হিটের জন্য যে পরিমাণ এনার্জি হবে, সেই এনার্জিটা যদি ওয়ার্ক ফাংশনের থেকে বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই ধাতু থেকে, সেই কন্ডাক্টর থেকে ইলেকট্রন বেরিয়ে আসতে পারে। আচ্ছা, অনেক ক্ষেত্রে বলে রাখি আলোক শক্তি প্রোভাইড করা হয়, সেক্ষেত্রে সেই ঘটনাটাকে বলা হয় আলোক তড়িৎ ক্রিয়া, ফটো ইলেকট্রিক এফেক্ট। আচ্ছা, আরেকটা বললাম যদি স্ট্রং ফিল্ড যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে সেটাকে বলা হয় ক্ষেত্র নিঃসরণ। স্ট্রং ফিল্ড মানে আমি একটু বলি, ক্ষেত্র নিঃসরণ, এটাকে বলা হয় ফিল্ড এমিশন। আরেকটা লাস্ট টাইপ আছে, সেটা হচ্ছে গৌণ নিঃসরণ, আমরা এটাকে বলা হয় সেকেন্ডারি এমিশন। এই চারটা উপায় আছে, যে চারটা উপায়ে তুমি কোনো একটা ধাতু থেকে, কোনো একটা কন্ডাক্টর থেকে ইলেকট্রন বের করে রাখার ক্ষমতা রাখো। ফিল্ড এমিশন ব্যাপারটা কি, 3 নম্বরটা বলি। এই 3 নম্বরটা বলছি, কিন্তু এটা আমাদের সিলেবাসের আলোচনার মধ্যে নয়। কিছুই না, তুমি যদি একটা স্ট্রং ফিল্ড অ্যাপ্লাই করো, মনে করো দুটো প্লেট, সেই দুটো প্লেটের মাঝখানে তুমি একটা উচ্চ বিভব প্রভেদ রেখেছো, এবং সেই উচ্চ বিভব প্রভেদে তুমি সেই ধাতব দণ্ড বা ধাতব তার বা যে কোনো একটা ধাতব পদার্থকে রেখে দিয়েছো। তুমি যদি এই ফিল্ডটাকে একটা সাফিসিয়েন্ট মানের থেকে বেশি দিতে পারো, তাহলে সেখান থেকে এই ধাতব দণ্ড থেকে ইলেকট্রন বের করে আনার ক্ষমতা রাখে। খুব স্বাভাবিক ব্যাপার যে আমি তো ইলেকট্রনগুলোকে একটা তীব্র বল প্রয়োগ করছি, যখন আমি এমনি এই অ্যাক্রসে পোটেনশিয়াল অ্যাপ্লাই করছি, একটা নির্দিষ্ট দিকে মুভ করছে ডিউ টু অ্যাপ্লিকেশন অফ দ্যাট পোটেনশিয়াল। তাহলে আমি নিশ্চয়ই এইভাবে যদি একটা স্ট্রং ফিল্ড অ্যাপ্লাই করি হুইচ ইজ মাচ হায়ার, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রনকে বের করে আনার সাফিসিয়েন্ট এনার্জি আমি দিতে পারবো, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন বেরিয়ে আসার ক্ষমতা আছে, মানে বের করার ক্ষমতা আছে। আচ্ছা, 4 নম্বরটা বলি গৌণ নিঃসরণ, এবং এটাও সিলেবাসের আলোচনার বাইরে। গৌণ নিঃসরণ মানে দেখা গেছে যদি আমি কোনো একটা ধাতুর খুব পাতলা একটা পাত নিলাম, পাতলা পাত, এবার তুমি যদি বাই অনেক পদ্ধতি আছে, অনেক যন্ত্র আছে, ইলেকট্রনকে ওর দিকে ছুঁড়ে মারলে, বাই সাম ওয়ে, যে পদ্ধতিতে করা যেতে পারে, তাহলেও কিন্তু সেই ইলেকট্রনের সঙ্গে সাফিসিয়েন্ট এনার্জি দিয়ে
ভেতরে তো ইলেকট্রন আছে, প্রচুর ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনের সঙ্গে ওই ইলেকট্রনের যদি ধাক্কা লেগে যায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু ইলেকট্রনকে বের করে আনা সম্ভব, এবং সেক্ষেত্রে সেই এমিশনটাকে বলা হয় গৌণ নিঃসরণ বা সেকেন্ডারি এমিশন। আচ্ছা, প্রথমটা অলরেডি বললাম যে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট যদি হিট এনার্জি দেওয়া হয় তাহলেও কিন্তু এমিশন হতে পারে, এবং সেটাও আমার এখানের আলোচনার বাইরে। তাহলে আমরা এখানে কোনটা আলোচনা করব? আমরা এখানে আমাদের মেইন আলোচনা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্ট। কি বলছে ফটো ইলেকট্রিক এফেক্ট? যে কোনো একটা ধাতব দণ্ডের উপর যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ লাইট এনার্জি প্রোভাইড করা যায় তাহলেও কিন্তু সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে আসার ক্ষমতা থাকে, এবং সেক্ষেত্রে সেই ঘটনাটাকে আমি বলবো আলোক তড়িৎ ক্রিয়া। সেই আলোক তড়িৎ ক্রিয়াটাকেই তোমাকে মূলত প্রথমে ডিটেলসে জানতে হবে, যে কিভাবে হলো, কে প্রথমে তৈরি করলো, কে প্রথমে ব্যাপারটা জানলো, কোথায় সমস্যা হয়েছিল, কিভাবে গোটা প্রবলেমগুলো রিমুভ হলো, ঠিক আছে? তো এটা বলতে পারো, এই যে আলোক তড়িৎ ক্রিয়ার ঘটনাটা বললাম, এটা কিন্তু তুমি বলতে পারো যে আমাদের পদার্থবিদ্যার একটা অন্যতম সেরা আবিষ্কার। মানে এটার ধারণা মানুষের মধ্যে ছিল না যে লাইট এনার্জি ক্যান বি ইউজড টু এমিট ইলেকট্রন ফ্রম মেটাল, ঠিক আছে? তো এটা নিয়ে প্রথম যিনি কাজ করছিলেন তিনি হচ্ছেন ফ্র্যাঙ্ক হার্জ। ফ্র্যাঙ্ক হার্জ জার্মান সায়েন্টিস্ট, 1887 সালে, সালটা খেয়াল রাখবে, 1887, এরকম একটা মেটালিক পাত নিয়েছিলেন, তার উপর তিনি নির্দিষ্ট কম্পাঙ্কের আলো ফেলেছিলেন। এবার আলো ফেলার পর উনার যে অবজারভেশন ছিল সেই অবজারভেশনটা বেশ সুন্দর। উনি বলেছিলেন, বা উনার অবজারভেশন ছিল এরকম, যে যখনই ওই নির্দিষ্ট কম্পাঙ্কের আলো ফেলা হচ্ছে ওই মেটালিক প্লেটে কিছু স্ফুলিঙ্গ সৃষ্টি হচ্ছে, স্পার্ক, কিছু স্পার্ক পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এবার উনি ঘটনাটাকে বারবার বারবার রিপিট করলেন, ওই পার্টিকুলার ফ্রিকোয়েন্সি বা ওই পার্টিকুলার ওয়েভলেন্থ দিয়ে বারবার রিপিট করলেন। বিভিন্ন ধাতুর ক্ষেত্রে দেখা গেল বিভিন্ন রকম। উনি খেয়াল করলেন প্রত্যেকবারই ওই নির্দিষ্ট এনার্জি যদি প্রোভাইড করা হয় তাহলে সেখান থেকে কিছু স্ফুলিঙ্গ বা স্পার্ক সৃষ্টি হচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, তিনি প্রথমবার জিনিসটাকে অবজার্ভ করেও জিনিসটাকে কিন্তু ব্যাখ্যা করতে পারেননি। হ্যাঁ, উনি ওনার অবজারভেশনটাকে সবাইকে জানিয়েছিলেন যে এই ধরনের একটা ঘটনা ঘটছে। এবার যেই ফ্র্যাঙ্ক হার্জ এই ঘটনাটা জানালেন, সবাই যখন জানতে পারলো, স্বাভাবিকভাবে সবাই চাইলো এই জিনিসটাকে করে দেখা যাক, যে ফ্র্যাঙ্ক হার্জ এরকম বলছে তাহলে দেখা যাক সত্যি সত্যি হয় কিনা। তো দেখা গেল সবার ক্ষেত্রে জিনিসটা হচ্ছে, কিন্তু সেভাবে এক্সপ্লেন কিন্তু কেউ করতে পারলেন না যে কেন কেন স্ফুলিঙ্গ সৃষ্টি হচ্ছে, কি ঘটনা ঘটছে। তো যাই হোক, প্রায় 15 বছর পর 1902 সালে বিজ্ঞানী লেনার্ড তিনি কিন্তু গোটা ব্যাপারটাকে সাজালেন এবং মানুষের কাছে সঠিকভাবে ব্যাখ্যা করে উপস্থাপন করলেন। তো উনি ব্যাপারটাকে এভাবে বললেন যে যখন আমি নির্দিষ্ট কম্পাঙ্কের আলো ফেলছি সেখান থেকে ওই স্পার্ক হওয়ার কারণ হচ্ছে সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে আসছে, এবং সেই ইলেকট্রন বেরিয়ে আসার জন্যই ওই ধরনের স্পার্ক হচ্ছে, ঠিক? এবার এক্ষেত্রে বলে রাখি, এই যে ইলেকট্রনগুলো বেরিয়ে আসে সেই ইলেকট্রনগুলোকে বলা হয় ফটো ইলেকট্রন বা আলোক ইলেকট্রন, এবং এই ঘটনাটাকে নাম দেওয়া হলো আলোক তড়িৎ ক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এতদিন ধরে মানুষ পারলো না কেন? মানে ফ্র্যাঙ্ক হার্জ তো অনেক আগে আবিষ্কার করেছিলেন, তাহলে ফ্র্যাঙ্ক হার্জ আবিষ্কার করা সত্ত্বেও উনি কিন্তু ব্যাখ্যা করতে পারেননি। কেন ব্যাখ্যা করতে পারেননি একটু ভালো করে খেয়াল করে দেখো, সালটা 1887, তখন ইলেকট্রন আবিষ্কারই হয়নি। তাহলে ইলেকট্রন, মানুষ যে কণাটার অস্তিত্বের কথাই জানে না সেই কণাটা বেরোচ্ছে সেটা কি করে মানে ধরে নেবে, তাই না? ইলেকট্রন আবিষ্কার হয়েছিল 1897-এ। তাহলে ইলেকট্রন আবিষ্কার করার পরেও মোটামুটি 5 বছর সময় লেগেছিল মানুষের বুঝতে যে অ্যাকচুয়ালি ওই যে আলোক শক্তি দেওয়া হচ্ছে তার ফলে ভেতর থেকে ইলেকট্রন বেরিয়ে আসছে, এবং ভেতর থেকে ওই ইলেকট্রন কণা আছে এবং ইলেকট্রন কণাকে বাইরে বের করা যায়, এটা কিন্তু মানুষের কাছে একটা নতুন ধারণা ছিল, ঠিক আছে? কিভাবে বললেন? তিনি এটা পরীক্ষার মতো করেছিলেন। পরীক্ষাটা গোটাটা তুমি এভাবে ভাবতে পারো যে এটা গোটাটা একটা কাঁচ নলের মধ্যে আছে, এরকম একটা কাঁচ নল রেখেছেন, এবং কাঁচ নলে উনি আরেকটা প্লেট রেখেছেন, শুধু একটা প্লেট দিয়ে কাজ করেননি, এখানে আরেকটা প্লেট রেখেছেন, এবং দুটো প্লেটের মাঝখানে উনি একটা বিভব প্রভেদ অ্যাপ্লাই করেছেন, এখানে একটা গ্যালভানোমিটার অ্যাড করেছেন। এটা হচ্ছে সিম্পলেস্ট অ্যারেঞ্জমেন্ট তুমি বলতে পারো, এখানে একটা গ্যালভানোমিটার অ্যাড করেছেন, রাইট?
এই দিকটা প্লাস হবে, এই দিকটা মাইনাস হবে। তার মানে এই প্লেটটাকে উনি প্লাস বিভব দিলেন, এই প্লেটটাকে মাইনাস বিভব দিলেন। এবার ওনার অবজারভেশন ছিল এটা, যখনই আমি নির্দিষ্ট কম্পাঙ্কের আলো ফেলছি তখন দেখা যাচ্ছে এটার মধ্য দিয়ে একটা কারেন্ট যাচ্ছে। তাহলে কারেন্ট যাবে কেন? ব্যাখ্যাটা এইভাবে হলো যে যখনই আমি নির্দিষ্ট কম্পাঙ্কের আলো ফেলছি নিশ্চয়ই তাহলে এখান থেকে কিছু ইলেকট্রন এমিট হচ্ছে, এবং সেই ইলেকট্রন যেগুলো এমিট হচ্ছে এখানে প্লাস বিভব রেখে দিয়েছি, তাহলে সেই প্লাস বিভব দ্বারা আকৃষ্ট হচ্ছে, ইলেকট্রনগুলো এই প্লেটে পৌঁছাচ্ছে, এইটাও একটা মেটালিক প্লেট, এটা পৌঁছাবার পর এটার মধ্য দিয়ে ফ্লো করছে। এবার যখনই তোমার এটার মধ্য দিয়ে ফ্লো করছে আমি বলতে পারি এই ডিরেকশনে আমি একটা কারেন্ট পাবো, এবং যখনই আমি কারেন্ট পাবো গ্যালভানোমিটারের কাঁটা কিন্তু রিফ্লেকশন দিতে শুরু করবে। তাহলে মূল ব্যাপার যেটা হলো যে কোনো একটা ধাতব দণ্ডের, একটা ধাতব প্লেটের ওপর বা কোনো একটা ধাতুর ওপর যদি নির্দিষ্ট কম্পাঙ্কের আলো ফেলা হয়, বারবার নির্দিষ্ট কম্পাঙ্কের কথাটা উল্লেখ করছি, ব্যাপারটা খেয়াল রেখো, নির্দিষ্ট কম্পাঙ্ক মানে একটা নির্দিষ্ট এনার্জি, কিন্তু সবসময় মনে রাখবে একটা নির্দিষ্ট কম্পাঙ্ক মানে একটা নির্দিষ্ট এনার্জি যদি প্রোভাইড না করা হয় তাহলে কিন্তু ইলেকট্রন বেরোবে না। তুমি একটা ধাতব দণ্ড নিলে তার উপর টর্চের আলো ফেললে ইলেকট্রন বেরোবে? তা কিন্তু নয়, একটা নির্দিষ্ট পরিমাণ শক্তির আলোক শক্তি দিতে হবে। যদি দেওয়া হয় তাহলে সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে আসে, এই ঘটনাটাকে বলা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। যে ইলেকট্রনগুলো বেরিয়ে আসে সেগুলোকে বলা হয় ফোটো ইলেকট্রনস বা আলোক ইলেকট্রনস, এবং ইলেকট্রনগুলো এর মধ্য দিয়ে যাওয়ার জন্য একটা তড়িৎ প্রবাহ পাওয়া যায়, সেটাকে বলা হয় ফোটো কারেন্ট বা আলোক তড়িৎ প্রবাহ। ঠিক আছে, যখন ব্যাখ্যা হয়ে গেল তখন মানুষ কিন্তু একটা নতুন ধাপে পৌঁছালো যে একটা ধাতু থেকে আলোক শক্তি ব্যবহার করে ইলেকট্রন বের করা সম্ভব। ঠিক আছে, বেশ, এই ছিল তো না ওনার মেন পরীক্ষাটা। এরপর আমি একবার বলি যে ওই বারবার বলছি একটা নির্দিষ্ট কম্পাঙ্কের কথা, তুমি সেটাকে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য দিয়েও বলতে পারো। এই নির্দিষ্ট কম্পাঙ্কটাকে বলা হচ্ছে প্রারম্ভ কম্পাঙ্ক, অথবা এটাকে বলা হয় সূচনা কম্পাঙ্ক, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক কাকে বলছে? এটা হচ্ছে যে ন্যূনতম কম্পাঙ্কের আলো কোনো ধাতব দণ্ডের উপর আপতিত হলে সেখান থেকে ইলেকট্রন নিঃসরণ হওয়া সম্ভব, তাকে ওই ধাতুর প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক বলে। খুব পরিষ্কার, বিভিন্ন ধাতুর ক্ষেত্রে এর মান কিন্তু এক হবে না, আলাদা হবে, রাইট? তার মানে সোডিয়াম দণ্ড, যদি সোডিয়ামের প্লেট নিই তাহলে যে কম্পাঙ্ক ব্যবহার করব, আমি যদি একটা ক্যালসিয়াম প্লেট নিই তাহলে কিন্তু আমি সেই কম্পাঙ্ক ব্যবহার করব না, আমাকে একটা অন্য কম্পাঙ্ক ব্যবহার করতে হবে। ঠিক আছে, বেশ, একই রকম ভাবে এখানে যেমন প্রারম্ভ কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির কথা বললাম, একই রকম ভাবে একটা থ্রেশহোল্ড ওয়েভলেংথের কথাও কিন্তু আমি বলতে পারি। ফ্রিকোয়েন্সির সঙ্গে ওয়েভলেংথের একটা রিলেশন আছে সেই রেসপেক্টে। তাহলে যদি তোমাকে বলে ছোট থ্রেশহোল্ড ওয়েভলেংথ, তাহলেও তুমি একই রকম ভাবে বলবে যে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো কোনো ধাতুর উপর আপতিত হলে সেই ধাতু থেকে ইলেকট্রন নিঃসরণ শুরু হয়, ঠিক আছে, যেটাতে স্টার্ট হচ্ছে তার থেকে বেশি দিলে সে তো ইলেকট্রন আরো শক্তি নিয়ে বেরোবে। মানে তুমি ধরে নাও একটা ধাতুর ক্ষেত্রে তার প্রারম্ভ কম্পাঙ্ক হচ্ছে সাপোজ 4.8, শক্তির জন্য বললে, বা তুমি একটা নির্দিষ্ট কম্পাঙ্ক ভাবো না, সাপোজ 4000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে বলছি, সাপোজ কোনো একটা ধাতুর উপর 4000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলা হলে সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে আসে। তার মানে 4000 অ্যাংস্ট্রম আলো দিলে বেরিয়ে আসছে, তুমি যদি 4000 এর বেশি দাও, সাপোজ 4800 দিলে, তাহলে বেশি বেশি ইলেকট্রন বেরিয়ে আসবে। তুমি মনে রাখবে যেটাতে শুরু হচ্ছে সেইটার কথা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই গেল তোমার প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক। এবার গোটা ব্যাপারটা একটু আলোচনা করা যাক, যে ওই এক্সপেরিমেন্ট যেটা করা হয়েছিল সেই এক্সপেরিমেন্টটাকে নিয়ে আমি আরেকটু আলোচনা করছি। দেখো কি ছিল, দুটো প্লেট ছিল, তাই তো, মুছে ফেললাম। এই মনে করো দুটো প্লেট, তুমি সবসময় মনে রাখবে যেটা এমিট করছে সেটাকে বলা হয় ক্যাথোড, আর যেটা রিসিভ করছে সেটাকে বলা হয় অ্যানোড। গোটা ব্যাপারটা একটা কাঁচ নলের ভেতরে থাকে, আর এখানে তোমার একটা বিভব প্রভেদ অ্যাপ্লাই করা হয়, এবং বিভব প্রভেদটা কি ছিল, আমরা ইন জেনারেল এটাকে প্লাস দিই, এটাকে মাইনাস দিই। ঠিক, তারপরে আমি যদি গোটা ব্যাপারটাকে মানে আমি ভি ভার্সেস আই গ্রাফ পেতে চাই, তাহলে গ্রাফটার নেচার কিরকম হবে আমি সেটা আলোচনা করতে চাইছি। দেখো একটু ভালো করে দেখো, যে আমি পেয়ে গেলাম যে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো ফেললাম, এটা হচ্ছে সাপোজ লাইট, এখান থেকে পড়ছে,
নির্দিষ্ট কম্পাঙ্কের আলো পড়ছে, এখান থেকে ইলেকট্রন, প্রচুর পরিমাণে ইলেকট্রন নিঃসরণ শুরু হয়ে যাবে। যখনই ওই কম্পাঙ্কের থেকে বেশি হয়ে যাবে, এবার যেই ইলেকট্রনগুলো বেরোবে, সামনে দেখছে একটা প্লাস প্লেট, সো ইট ইজ এক্সপেক্টেড দ্যাট ইলেকট্রন উইল মুভ টুয়ার্ডস দ্য পজিটিভ প্লেট। বুঝছে? এবার যখনই ইলেকট্রনগুলো ওই প্লেটে পৌঁছায়, আমি একটা কিন্তু কারেন্ট পেতে শুরু করব। একটু ভেবে দেখো, আমি যদি এখানে কোনো বিভব না দিতাম, সাপোজ দ্য পোটেনশিয়াল ইজ 0, আমি তো গ্রাফটা আঁকতে চাইছি, তাহলে whenever v is 0, আমি কি i 0 পাবো নাকি কিছু মান পাবো? তো মনে রাখবে, এখানে যদি তুমি কোনো পোটেনশিয়াল অ্যাপ্লাই নাও করো, তাহলেও কিন্তু তোমার একটা কারেন্ট পাবো। তার কারণ হচ্ছে, এখান থেকে যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে, সেই ইলেকট্রনগুলো সবগুলো সমান শক্তি নিয়ে বেরোয় না। কারণ তুমি একটা জিনিস ভাবো, যে এই হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। তাহলে তুমি ওই নির্দিষ্ট শক্তির আলোক শক্তি প্রোভাইড করলে, ভেতরের কক্ষপথ থেকে ইলেকট্রন বেরিয়ে আসতে পারে। যখন তুমি বেশি পরিমাণ শক্তি দিচ্ছ, তখন কিন্তু আরো ভেতরের কক্ষপথ থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারে। তার মানে সবসময় যে আউটার মোস্ট অরবিট থেকেই বেরোবে তার কিন্তু কোনো মানে নেই। হ্যাঁ, মনে করো, ওই যে বললাম 4000 অ্যাংস্ট্রম, 4000 অ্যাংস্ট্রমের জন্য সাপোজ আউটার মোস্ট অরবিটে যে ইলেকট্রনগুলো ছিল বেরিয়ে এলো। কিন্তু তুমি যদি 4500 অ্যাংস্ট্রম দাও, তাহলে বাইরের কক্ষপথ থেকেও যেমন বেরোবে, ভেতরের কক্ষপথ থেকেও বের করতে পারে, কারণ 500 অ্যাংস্ট্রমের তরঙ্গ দৈর্ঘ্যের বেশি দিয়েছো। তাহলে সেক্ষেত্রে সব ইলেকট্রনগুলো কিন্তু সমান কক্ষপথ থেকে বেরিয়ে আসে না। এবং সেক্ষেত্রে মনে রাখবে, অল দোজ ইলেকট্রন ডু নট হ্যাভ দ্য সেম এনার্জি। কাউরির এনার্জি বেশি, কাউরির এনার্জি কম। যেগুলো বাইরের কক্ষপথ থেকে বেরোবে, অবভিয়াসলি তাদের এনার্জি অনেক বেশি হবে, আর যেগুলো ভেতরের কক্ষপথ থেকে বেরোবে তার এনার্জি তুলনামূলক কিন্তু কম হবে। এবার আমি যেটা বলতে চাইছি, এখান থেকে ইলেকট্রনগুলো বেরোলো, ইলেকট্রনগুলো কিন্তু একটা এনার্জি নিয়ে বেরোবে। এমন নয় যে ইলেকট্রনগুলো বাইরে এসে থেমে যাবে, তা নয়, দে উইল হ্যাভ সাফিসিয়েন্ট এনার্জি। এবং যখন তুমি কোনো পোটেনশিয়াল অ্যাপ্লাই করছো না, সেই অবস্থাতেও কিন্তু কিছু পরিমাণ ইলেকট্রন এই মাঝখানের দূরত্বটাকে ওভারকাম করে অ্যানোড প্লেটে পৌঁছতে পারবে। এটাকে বলা হচ্ছে ক্যাথোড, হুইচ এমিটস ইলেকট্রন, আর যেটা রিসিভ করছে সেটাকে বলা হয় অ্যানোড। তাহলে আমি কি পেলাম? কিছু পরিমাণ ইলেকট্রন কিন্তু এই পর্যন্ত পৌঁছে গেল whenever no potential is applied। তার মানে কি, when v equal to 0 we will get a certain amount of current, মানে v equal to 0 তে I equal to 0 নয়। ঠিক, আমি v 0 হলেও কোনো পোটেনশিয়াল অ্যাপ্লাই না করলেও আমি কিন্তু একটা কারেন্ট পেয়ে যাব। এবার সাপোজ আস্তে আস্তে বিভব প্রভেদ বাড়াতে লাগলে, সাপোজ 1 ভোল্ট করলাম, তা তুমি একটা জিনিস ভাবো, আমি অ্যাজ ফর এক্সাম্পল বলছি, সাপোজ এখান থেকে 100টা ইলেকট্রন বেরোচ্ছে কোনো একটা মুহূর্তে, একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো একটু পড়লো, 100টা ইলেকট্রন বেরিয়ে গেল। এবার সাপোজ when v equal to 0, সাপোজ এখানে 50টা ইলেকট্রন পৌঁছাচ্ছে, কারণ বাকি 50টা পৌঁছাচ্ছে না, এবং আলো যদি কন্টিনিউয়াস পেলে 100 100 করে ইলেকট্রন বাড়তেই থাকবে। এবার তুমি একটা জিনিস ভাবো, প্রথমে at zero potential suppose 50 electrons reaches to the target। এবার যখনই আমি ভোল্টেজটাকে বাড়িয়ে দেবো, সাপোজ 1 ভোল্ট করে দেবো, এক্সপেক্টেড যে 50টা ইলেকট্রন প্রথমে পৌঁছাচ্ছিল, নিশ্চয়ই আরেক বেশি সংখ্যক ইলেকট্রন পৌঁছাবে, সাপোজ 60টা ইলেকট্রন পৌঁছাচ্ছে। তার মানে কি, যত বেশি ইলেকট্রন পৌঁছাবে বেশি কারেন্ট পাবো। এবার যদি আমি +1 থেকে +2 করে দিই, সাপোজ 70টা ইলেকট্রন পৌঁছাবে, আবার আমি কোনো 3 ভোল্ট করে দিলাম, 80টা ইলেকট্রন পৌঁছাবে। এইভাবে আমি কি, যত আমি এই পোটেনশিয়াল ড্রপটাকে বাড়াবো, ভিটা যত আমি বৃদ্ধি করব, তত বেশি সংখ্যক ইলেকট্রন টার্গেট বা অ্যানোডে পৌঁছাবে। তার মানে কি, যত আমি বিভব বাড়াবো তত কিন্তু আমার প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে। ব্যাপারটা বোঝা গেল? যে v equal to 0 তে I এর একটা পার্টিকুলার মান পাচ্ছি, বিকজ certain number of electrons will have sufficient energy to overcome the distance between cathode and anode even when no potential is applied। অর্থাৎ জিরো বিভব বা শূন্য বিভবেও একটা নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রনের এতটা শক্তি থাকবে, যে শক্তির দ্বারা সে মাঝখানের দূরত্বটাকে ওভারকাম করে সে অ্যানোড পর্যন্ত পৌঁছতে পারবে। তাহলে আমার জিরো কারেন্ট হবে না, একটা নির্দিষ্ট কারেন্ট থেকে শুরু হবে, এবং তারপর যত বেশি বিভব বাড়াবো তত বেশি সংখ্যক ইলেকট্রন অ্যানোডে পৌঁছাবে, এবং সেক্ষেত্রে আমার কারেন্টটা দেখো ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বুঝছে? এখানে কিন্তু গ্রাফটা কোনো শেষ হয়নি। এবার তুমি একটা জিনিস ভাবো, যে সাপোজ এই 10 ভোল্ট নাও, ঠিক আছে, আমি 10 ভোল্ট অ্যাপ্লাই করলাম, আমি একটু বেশি বাড়িয়ে দিলাম, 200টা ইলেকট্রন করে দিলাম, ঠিক আছে, নিয়ে আমি ধরে নিলাম আমি 15 ভোল্ট যখন অ্যাপ্লাই করছি, সাপোজ এভাবে আস্তে আস্তে বাড়ছে। তো তাহলে একটা নির্দিষ্ট বিভব নিশ্চয়ই পাবো যখন
যতগুলো ইলেকট্রন বেরোচ্ছে সব ইলেকট্রনগুলোই অ্যানোডে পৌঁছাবে। ব্যাপারটা বোঝা গেল? আমি বলছি 0 ভোল্ট হলে 50টা ইলেকট্রন পৌঁছাচ্ছে, 1 ভোল্ট হলে 60টা ইলেকট্রন, 2 ভোল্ট হলে 70টা ইলেকট্রন। এইভাবে 4 ভোল্ট, 5 ভোল্ট, 6 ভোল্ট, 7 ভোল্ট, 10 ভোল্ট যখন করলাম, সাপোজ 100টা ইলেকট্রন পৌঁছাচ্ছে বা 120টা ইলেকট্রন পৌঁছাচ্ছে। তাহলে এভাবে যখন আমি 15 ভোল্ট করে দেবো সাপোজ, তখন যতগুলো ইলেকট্রন বেরোচ্ছে সবগুলোই পৌঁছে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এবার যখন আমি 15 ভোল্ট থেকে 16 ভোল্ট করবো সাপোজ, তখন কি হবে? তখন কি বেশি সংখ্যক ইলেকট্রন তার পৌঁছাতে পারে? যতগুলো বেরোবে তার থেকে বেশি তো পৌঁছতে পারবে না। তোমার অ্যাট এ রেট পার সেকেন্ড সাপোজ 200টা ইলেকট্রন বেরোচ্ছে, 15 ভোল্ট যখন অ্যাপ্লাই করলে 200টাই পৌঁছে গেল। যখন 16 ভোল্ট অ্যাপ্লাই করবে কটা পৌঁছাবে? 200টাই পৌঁছাবে। যখন 17 ভোল্ট করবে কি করবে? 200টাই পৌঁছাবে, কারণ বেরোচ্ছে তো অ্যাট এ রেট 200, তাই না? তার মানে আমি কি পেলাম? একটা নির্দিষ্ট বিভব প্রয়োগ করার পর কারেন্ট কিন্তু আর বাড়বে না। তাহলে একটা নির্দিষ্ট বিভব যাওয়ার পর কারেন্টের মানটা কনস্ট্যান্ট হয়ে যাবে, বিকজ অল দ্য ইলেকট্রনস দ্যাট আর এমিটেড ফ্রম দ্য ক্যাথোড রিচেস টু দ্য অ্যানোড। যতগুলো ইলেকট্রন বেরোচ্ছে ততগুলো ইলেকট্রনই পৌঁছে যাচ্ছে। সুতরাং কারেন্ট একটা নির্দিষ্ট লিমিটের পর আর পারবে না। এবং এক্ষেত্রে এই কারেন্টটাকে বলা হয় স্যাচুরেশন কারেন্ট বা সম্পৃক্ত প্রবাহ। এটাকে বলা হয় স্যাচুরেশন কারেন্ট। মানে এখান থেকে এই পর্যন্ত যে মান, সেই মানটাকে, এই কনস্ট্যান্ট মানটাকে স্যাচুরেশন কারেন্ট বলে। ঠিক আছে? এবার গোটা ব্যাপারটা উল্টো ভাবে ভাবো, যে আমি সবসময় প্লাস বিভব দিয়ে গেছি অ্যানোডটাকে, আমি যদি প্লাস বিভব না দিয়ে মাইনাস দিই, এটাকে প্লাস দিই, কি ঘটনা ঘটবে? যদি মাইনাস দিই, তাহলে কিন্তু এই মাইনাসটা কি করবে? এই যে ইলেকট্রনগুলো আসতে চাইছিল, আস্তে আস্তে বিকর্ষণ করতে শুরু করবে। মাইনাস তো মাইনাসকে বিকর্ষণ করে। তার মানে কি, এবার যতগুলো ইলেকট্রন, 50টা ইলেকট্রন পৌঁছাচ্ছিল জিরোতে, তার মানে কি, এবার যখনই আমি মাইনাস করে দিলাম, কিছু সংখ্যক ইলেকট্রন তো বিকর্ষণ হবে। কিছু সংখ্যক ইলেকট্রন যখনই বিকর্ষণ হলো, তুমি এক্সপেক্ট করতে পারো যে আর 50টা ইলেকট্রন পৌঁছাবে না, 50-এর থেকে কম সংখ্যক ইলেকট্রন এরোডে পৌঁছাবে। তাহলে যখনই কম সংখ্যক ইলেকট্রন পৌঁছাবে, ইট ইজ এক্সপেক্টেড যে আমার কারেন্ট যেটা পাবো সেই কারেন্টটা আস্তে আস্তে কমতে থাকবে। এবং সেই কারেন্টটা যখনই আস্তে আস্তে কমতে থাকবে, তুমি মাইনাস বিভব বাড়াতে থাকো। মাইনাস বিভব বাড়াতে বাড়াতে একটা পার্টিকুলার মাইনাস ভোল্টেজ আমি যখন অ্যাপ্লাই করব, সে V0 দেখা যাবে একটাও ইলেকট্রন কিন্তু আর পৌঁছাতে পারছে না। আমরা কি বলছিলাম? একটা 50টা ইলেকট্রনের সাফিসিয়েন্ট এনার্জি আছে, মাঝখানের দূরত্বটাকে ওভারকাম করে পৌঁছে যাচ্ছে, কিন্তু ওখানে এবার বাধা দেওয়া হচ্ছে। তাহলে বাধা দেওয়া হলে কি হবে? প্রথমে -1 ভোল্ট করলাম, সাপোজ 10টা ইলেকট্রন বাধা পেল, 40টা ইলেকট্রন কিন্তু তাও পৌঁছাচ্ছে। তারপরে -2 দিলাম, সাপোজ 30টা ইলেকট্রন পৌঁছাচ্ছে। তার নাম্বার অফ ইলেকট্রন কমছে, কারেন্ট কমে যাবে। এবার এইভাবে চলতে চলতে একটা পার্টিকুলার ভোল্টেজ, সাপোজ -10 ভোল্ট পেলাম, যখন দেখা গেল কোনো ইলেকট্রনই আর পৌঁছাতে পারছে না, মানে এতটা বিকর্ষণ করছে যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে, বেরিয়ে পড়ে উল্টো দিকে ফিরে আসছে, এই পরিস্থিতি হবে। তখন কি হবে? কারেন্টটা জিরো হয়ে যাবে। তার মানে একটা পার্টিকুলার নেগেটিভ ভোল্টেজ যখনই আমি অ্যানোডটাকে অ্যাপ্লাই করব, it is found that no current flows. এই পার্টিকুলার নেগেটিভ ভোল্টেজটাকে বলা হয় নিবৃত্তি বিভব। নিবৃত্তি বিভব বা এটাকে বলা হয় স্টপিং পোটেনশিয়াল। ঠিক আছে? এটাকে বলা হয় স্টপিং পোটেনশিয়াল বা নিবৃত্তি বিভব। আচ্ছা, নিবৃত্তি বিভব যদি V0 হয়, তুমি একটা জিনিস ভাবো, তাহলে ওই মোমেন্টে যে ইলেকট্রনটা পৌঁছাচ্ছে, সাপোজ V0 ঠিক আগের মোমেন্টে, V0 থেকে বেশি হলে আর ইলেকট্রন পৌঁছাতে পারছে না, সাপোজ, তাহলে ওই পরিমাণ যদি V0 অ্যাপ্লাই করি, তাহলে ইলেকট্রনের শক্তি কতটা চেঞ্জ হবে? E ইন্টু V0। এবার আমি যদি ভাবি যে ম্যাক্সিমাম লাস্ট যে ইলেকট্রনটা পৌঁছাতে পারছিল, মানে তার ম্যাক্সিমাম এনার্জি ছিল, তার ম্যাক্সিমাম এনার্জি দিয়ে সে এখানে পৌঁছে যাচ্ছিল, কিন্তু যেই V0 হলো আর পৌঁছাতে পারলো না। তাহলে ওই ম্যাক্সিমাম ইলেকট্রন, শক্তি সম্পন্ন যে ইলেকট্রন, তার শক্তি কত হবে? হাফ এম ভিএম স্কয়ার, যেখানে ভিএম হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন। তাহলে অ্যাকর্ডিং টু এনার্জি কনজারভেশন প্রিন্সিপল, আমি অবশ্যই লিখতে পারি এটা। এখান থেকে দেখো, আমার কিন্তু খুব সহজে ভিএমটা বের করে নিতে পারি, এবং এটা দিয়ে মনে রাখবে নিউমেরিক্যালস থাকে। তুমি ফর্মুলা মনে রাখার দরকার নেই, তুমি পদ্ধতি, মানে কিভাবে এগো জিনিসটাকে ভাবার চেষ্টা করো, যে V0 যদি নিবৃত্তি বিভব হয়, ওই পরিমাণ পটেনশিয়াল যদি অ্যাপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রনটার যে শক্তি হবে সেটা হচ্ছে E ইন্টু V0।
অবশ্যই চার্জ এর জন্য একটা মাইনাস সাইন কিন্তু থাকবে। আমি এখানে শুধুমাত্র ম্যাগনিটিউড নিচ্ছি। তাহলে এবার আমি যদি ভাবি ওই ভিএম বেগ সম্পন্ন ইলেকট্রনটা V0 এর কম বিভব দিলে পৌঁছে যাচ্ছিল, মানে ওটা ম্যাক্সিমাম এনার্জি, যেই V0 দিলাম আর পৌঁছতে পারলো না, তাহলে ওর ম্যাক্সিমাম এনার্জি হয়ে গেল হাফ এম ভিএম স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে এনার্জি কনজারভেশন থেকে আমি অবশ্যই লিখতে পারি √2eV0/m, এটা আসবে। তুমি এই লাইনটা মনে রেখো, তাহলে সেখান থেকে খুব সহজে বের করতে পারবে। তোমার কিন্তু পরীক্ষায় দেবে যে মনে করো 5 ভোল্ট অ্যাপ্লাই করা হলো, তাহলে সর্বোচ্চ গতিবেগ কত হবে, তখন তোমাকে ই এর মান তুমি জানো, এম এর মান দেওয়া থাকবে 9.3 × 10⁻31 ইন জেনারেল, সেখান থেকে আমি খুব সহজে ভিএম এর মানটা বের করে দিতে পারি। ঠিক আছে, এই রিলেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নিউমেরিক্যালসের জন্য। বুঝলে? বেশ, তাহলে আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কে মোটামুটি আমরা একটা ধারণা লাভ করতে পেরেছি। আচ্ছা, নেক্সট আলোচনা করি যে এর কিছু বৈশিষ্ট্য, আলোক তড়িৎ ক্রিয়া এই ঘটনাটার কিছু ক্যারেক্টারিস্টিক জানার চেষ্টা করছি। তো মনে রাখবে ফার্স্ট যেটা ইম্পর্টেন্ট, যে এখানে একটা প্রারম্ভ কম্পাঙ্কের কনসেপ্ট আছে। প্রারম্ভ কম্পাঙ্ক মানে ব্যাপারটা কি, একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো যদি ফেলা না হয় তাহলে আলোক তড়িৎ ক্রিয়া ঘটবেই না। সে তুমি যতই এনার্জেটিক লাইট ব্যবহার করো না কেন, ওই পার্টিকুলার ফ্রিকোয়েন্সির একটা ব্যাপার থাকবে। সাপোজ কোনো একটা ক্ষেত্রে আমি ধরে নিলাম 100 হার্জ, 100 হার্জ কম্পাঙ্কের আলো ফেলা হলে তবে ইলেকট্রন বেরোবে। তো তুমি যদি 99 হার্জ লাইট ব্যবহার করো, সাপোজ তুমি 99 হার্জ ব্যবহার করলে, তারপর তার ইন্টেন্সিটিটাকে তুমি 10 লক্ষ কেন 10 কোটি করে দিলে, ইন্টেন্সিটি তো আমি বাড়াতেই পারি, তাহলেও দেখা যাবে কিন্তু ইলেকট্রন বেরোচ্ছে না। ওই যে পার্টিকুলার ফ্রিকোয়েন্সি দিয়েছে, ওই পার্টিকুলার ফ্রিকোয়েন্সিটাকে ওভারকাম করতে হবে। হ্যাঁ, তুমি 100 হার্জ দিয়ে দিলে, তারপর তুমি ইন্টেন্সিটি বাড়াও, অবভিয়াসলি সেখানে কিন্তু বেশি সংখ্যক ইলেকট্রন বেরোবে, কিন্তু ওই পার্টিকুলার লিমিটটাকে তোমাকে ক্রস করতে হবে। তাহলে আমার এখানে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের কথা আমাকে ভাবতে হচ্ছে, যে কম্পাঙ্কের থেকে বেশি কম্পাঙ্কের আলো ওই ধাতুর উপর ফেলা হলে সেখান থেকে তোমার ফটো ইলেকট্রিক এমিশন ঘটবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এটি একটি তাৎক্ষণিক ক্রিয়া, ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস। ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস কি বলতে চাইছে? তাৎক্ষণিক প্রক্রিয়া, মানে বলতে চাইছে যদি তোমার কোনো একটা ধাতু আছে, ঠিক আছে, সেই ধাতুর ক্ষেত্রে মনে করো প্রারম্ভ কম্পাঙ্ক 100 হার্জ, তো তুমি যদি ওই 100 হার্জের থেকে বেশি কম্পাঙ্কের আলো ফেলে দাও, তাহলে কিন্তু ফেলার সঙ্গে সঙ্গে ইলেকট্রন বেরোবে, মানে there will be no gap between incidence of light and emission of electron। অর্থাৎ যদি নির্দিষ্ট কম্পাঙ্কের থেকে বেশি কম্পাঙ্কের আলো তুমি ফেলে দাও, তাহলে আলোর আপতন আর ইলেকট্রন নিঃসরণ এর মধ্যে কোনো টাইম গ্যাপ থাকবে না, অলমোস্ট আলো ফেলার সঙ্গে সঙ্গে ইলেকট্রন বেরিয়ে আসবে। তাহলে এটা হচ্ছে একটা ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস। ঠিক আছে, নির্গত ইলেকট্রনের যেটা গতি শক্তি, মানে ইলেকট্রন যেগুলো বেরোবে, দেখা গেছে সেটা সবসময় কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, এটাও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এবং তুমি মনে রাখবে এটা কিন্তু তীব্রতার উপর কোনোভাবে নির্ভর করে না, মানে যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে সেই ইলেকট্রনের গতিশক্তি তীব্রতার উপর নির্ভর করে না। কার উপর নির্ভর করে? কম্পাঙ্কের উপর নির্ভর করে। ঠিক, বেশ, এবার আমি বলি যে যদি কম্পাঙ্কটা সূচনা কম্পাঙ্কের থেকে বেশি হয়, মনে করো সূচনা কম্পাঙ্ক আমি বললাম μ0, মানে ওই 100, এবার তুমি যেটা আলো ফেলেছো সাপোজ 100 থেকে বেশি, তাই যদি হয় তাহলে সেক্ষেত্রে মনে রাখবে যে কারেন্টটা পাবো সেই কারেন্টটা কিন্তু তখন সেক্ষেত্রে ইন্টেন্সিটির সঙ্গে প্রপোর্শনাল হবে, কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে যেন কম্পাঙ্কটা প্রারম্ভ কম্পাঙ্কের থেকে বেশি হয়। তার মানে আমি মূল ব্যাপার পেলাম, ফটো ইলেকট্রিক এমিশন যদি শুরু হয়ে যায় তাহলে যত ইন্টেন্সিটি বাড়াবে কারেন্ট তত বাড়বে। সেটা তুমি গ্রাফে এইভাবে দেখাতে পারো। সাপোজ কোনো একটা ধাতুর জন্য এই আরেকটা ইন্টেন্সিটির কথা বললাম, এটা যদি I2 হয় এটা হবে I1, মানে I2 গ্রেটার দ্যান I1, I ক্যাপিটাল I হচ্ছে ইন্টেন্সিটি, আর কারেন্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে I। তবে তুমি একটা জিনিস দেখো যে ইন্টেন্সিটি যখন বাড়ালাম এই স্যাচুরেশন কারেন্টটা বেড়ে গেল। প্রথমে এইটুকু স্যাচুরেশন কারেন্ট পেয়েছিলাম, পরে এতটা স্যাচুরেশন কারেন্ট পেলাম। তার মানে কারেন্ট উইল বি প্রপোর্শনাল টু ইন্টেন্সিটি, বাট you should remember that the frequency, incident frequency must be greater than the threshold frequency। আপতিত আলোর কম্পাঙ্ক যদি সূচনা কম্পাঙ্কের থেকে বেশি হয়ে যায়
তাহলে সেক্ষেত্রে যেটা সম্পৃক্ত প্রবাহ পাচ্ছি সেটা অবশ্যই আলোর তীব্রতার সমানুপাতিক। আর 5 নম্বর বলে রাখি, ইট ডাজ নট ডিপেন্ড আপন টেম্পারেচার, মানে টেম্পারেচার কমানো বা বাড়াবার জন্য আলোক তড়িৎ ক্রিয়ার কিন্তু কোনো প্রভাব নেই। বুঝলে? বেশ, এই গেল। নেক্সট বলে রাখি, আরেকটা আলোচনা করি, আলোর তরঙ্গ তত্ত্বের ব্যর্থতা। মানে আলোক তড়িৎ ক্রিয়ার যে ঘটনাগুলো অবজার্ভ করছি আমরা, কিন্তু অবজার্ভ করতে পারছি, মানে এক্সপেরিমেন্টাল ব্যাপার, সেগুলো কিন্তু তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে পারছি না। তরঙ্গ তত্ত্বের ব্যর্থতা, আলোক তড়িৎ ক্রিয়ার ঘটনা ব্যাখ্যাতে তরঙ্গ তত্ত্বের ব্যর্থতা, inadequacy of wave theory of light in explaining the phenomenon of photoelectric effect। দেখো, ফটোইলেকট্রিক এফেক্ট একটা নতুন ঘটনা, এবং সেই ঘটনাটা সবটাই অবজার্ভ করে পাচ্ছি, মানে এক্সপেরিমেন্টালি পাচ্ছি। এবার এক্সপেরিমেন্টালি জিনিসটাকে আমি কখনোই অস্বীকার করতে পারি না, যেটা প্রমাণ আমি চোখে দেখতে পাচ্ছি সেটাকে অস্বীকার করতে পারি না। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে আমি তো জানি আলো এক প্রকার তরঙ্গ, এবং সেটা দিয়ে যেটা আছে সেটাই হচ্ছে ওয়েভ থিওরি। আমি জানি আলো যেটা বলছি সেটা হচ্ছে এক ধরনের তরঙ্গ, তাই না? এবং তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এই পর্যন্ত আমরা জেনে গেছি। কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি আলোকে যদি আমি তরঙ্গ বলি, তাহলে আলোক তড়িৎ ক্রিয়ার ঘটনাগুলোকে কিন্তু ঠিকমতো ব্যাখ্যা করা যাচ্ছে না। কি অদ্ভুত একটা পরিস্থিতি দেখো, এগুলো এক্সপেরিমেন্টাল অবজারভেশন, আর ওটা থিওরিটিক্যাল, থিওরির সঙ্গে এক্সপেরিমেন্ট মিলছে না। কিভাবে মিলছে না আমি একটু একটু করে ব্যাখ্যা করি। যেমন দেখো, প্রথমেই বললাম কি আলোক তড়িৎ ক্রিয়া একটা তাৎক্ষণিক প্রক্রিয়া। এবার তুমি একটা জিনিস ভাবো যে এখানে একটা ধাতুর একটা দণ্ড, এখানে প্রচুর সংখ্যক ইলেকট্রন আছে, ঠিক? এবং আমি ধরে নিলাম এই ইলেকট্রনগুলোর জন্য ওয়ার্ক ফাংশন হচ্ছে সাপোজ 50 জুল, আমি অ্যাজ ফর এক্সাম্পল বললাম 50 জুল, রাইট? এবার তুমি মনে করো এখান থেকে সাপোজ 200 জুল শক্তির একটা আলো তুমি এর উপর ফেলছো। এবার যে আলোর তরঙ্গ তত্ত্ব কি বলছে, আলোর তরঙ্গ তত্ত্ব বলছে আলো যখন পড়বে একটা সার্টেন রিজিয়নের উপর পড়বে, এবং আলোর শক্তিটা যে রিজিয়নে পড়বে সেই রিজিয়নে যতগুলো ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনের মধ্যে শক্তিটা সমানভাবে ছড়িয়ে পড়বে। এবার তুমি একটা জিনিস জানো যে একটা নির্দিষ্ট রিজিয়নের মধ্যে প্রচুর সংখ্যক ইলেকট্রন থাকে। আমি অ্যাজ ফর এক্সাম্পল ধরে নিলাম যে এখানে মনে করো একটা কোনো একটা নির্দিষ্ট রিজিয়নে 20টা ইলেকট্রন, আমি কম করে ধরলাম, আমি শক্তিটাও কম ধরেছি, 20টা ইলেকট্রন আছে। তার মানে কি প্রতিটা ইলেকট্রন কত করে শক্তি পাবে? টোটাল শক্তি 200 জুল, 20টা ইলেকট্রনের মধ্যে ভাগ করে দিতে হবে, তাহলে প্রত্যেকটা ইলেকট্রন পাবে 10 জুল করে। এবার তুমি একটা জিনিস ভাবো, তুমি শক্তি দিলে, তাহলে প্রথমবার যে পরিমাণ শক্তি দেওয়া হলো তাতে ইলেকট্রনগুলো 10 জুল শক্তি পেল, কিন্তু তার এমিট করার জন্য কতটা শক্তি দরকার? 50 জুল না পেলে সে বেরোবে না, বেরোতে পারবে না, তার সাফিসিয়েন্ট এনার্জি থাকবে না। তার মানে কি আরো কিছুক্ষণ শক্তি দিলে আরো 10 জুল শক্তি পেল, 20 জুল হলো। আরো কিছু পরিমাণ শক্তি দিলে শক্তিটা 30 জুল হলো। আরো কিছু পরিমাণ শক্তি দিলে 40 জুল হলো। আরো কিছু পরিমাণ শক্তি দিলে 50 জুল হলো। তারপর সেই ইলেকট্রনগুলো বাইরে বেরিয়ে আসবে। তার মানে তুমি একটা জিনিস দেখো যে আমি যদি তরঙ্গের সেই ব্যাপারটা ধরে নিই যে তরঙ্গ একটা নির্দিষ্ট রিজিয়নে ইলেকট্রনগুলোর মধ্যে শক্তিটাকে সমানভাবে ভাগ করে দেওয়া উচিত, সেটা যদি তোমার এখানে প্রযোজ্য হয়, তাহলে সেক্ষেত্রে আলো পড়া আর ইলেকট্রন বেরিয়ে আসা এর মাঝে কিন্তু একটা টাইম গ্যাপ থাকা দরকার। কিন্তু এক্সপেরিমেন্টালি আমি কি অবজার্ভ করছি? কোনো টাইম গ্যাপ নেই। তার মানে আলোক তড়িৎ ক্রিয়া তাৎক্ষণিক ক্রিয়া, এই তাৎক্ষণিক ক্রিয়ার ঘটনাটাকে আলোকে যদি তরঙ্গ ধরে নিয়ে সেই তরঙ্গটা ব্যাখ্যা করতে পারে না। তাহলে প্রথম একটা ব্যর্থতা হয়ে গেল যে আলোর তাৎক্ষণিক ক্রিয়া, ইনস্ট্যান্টেনিয়াস এফেক্ট অফ ফটোইলেকট্রিক এফেক্ট, ইনস্ট্যান্টেনিয়াস, এটাকে কিন্তু তরঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করতে পারছে না। কেন এত টাইম লাগছে? এবং এটা তোমার পরে ক্যালকুলেশন করেও দেখা গেছে যদি ঠিক মতো ক্যালকুলেশন করা হয় তাহলে কয়েক মিনিট লাগা উচিত আলো পড়ার পর কোনো একটা ধাতু থেকে ইলেকট্রন নিঃসরণ হতে। কিন্তু এক্সপেরিমেন্টে আমি অবজার্ভ কি করছি? সঙ্গে সঙ্গে, অলমোস্ট দেন। তাহলে কোথাও একটা সমস্যা হচ্ছে, হয় আমরা এক্সপেরিমেন্টালি ভুলভাল দেখছি, অথবা আমার আলো তরঙ্গ নয়, দুটোর মধ্যে একটা। কিন্তু এবার আলো তরঙ্গ নয় সেটাই বা বলি কি করে? আমরা এতদিন ধরে পড়ে আসছি আলো তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, 12এই আমরা পড়েছি, আর এটা তো আমরা এক্সপেরিমেন্টালি অবজার্ভ করছি। তাহলে কোনটা ভুল, কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, সেইগুলোই আমরা পরে আলোচনা করব। আচ্ছা, 2 নম্বর, শুধু একটা নয়, আরো আছে। তুমি একটা জিনিস ভাবো
এখানে আমি কি বললাম, একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির অস্তিত্বে বলছি, যে ফ্রিকোয়েন্সির বেশি আলো না ফেললে আলোক তড়িৎ ক্রিয়া ঘটে না। কিন্তু সত্যিই কি ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্স থাকা উচিত? আমি তো একটা নির্দিষ্ট ইন্টেন্সিটির আলো, ইন্টেন্সিটি যদি ক্রমাগত বাড়িয়ে যায় তাহলে তো বেরিয়ে আসা উচিত। তার কারণ কি, ইন্টেন্সিটি মানে কি, ইন্টেন্সিটি মানে এনার্জি পার এরিয়া। তাহলে আমি যদি ইন্টেন্সিটি ক্রমাগত বাড়াই, আমি তো এনার্জি বাড়াচ্ছি। তাহলে এনার্জি বাড়াচ্ছি মানে কি, ইলেকট্রনগুলো বেশি এনার্জি পাবে। যত আমি ইন্টেন্সিটি বাড়াবো ইলেকট্রনগুলো বেশি এনার্জি পাবে। তাহলে সেক্ষেত্রে তো সেই পরিমাণ এনার্জি পেলে ইলেকট্রন বেরিয়ে আসার কথা। ফ্রিকোয়েন্সির ব্যাপার আসছে কি করে? তরঙ্গ একটা কম্পাঙ্কের উপর নির্ভরশীলতা রয়েছে। সেই কম্পাঙ্কের উপর নির্ভরশীলতা আসছে কোত্থেকে? তরঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করতে পারলো না। সাধারণ নিয়ম অনুসারে কিন্তু ইন্টেন্সিটি যত বাড়াবো ইলেকট্রনগুলো তত বেশি শক্তি পাবে। তাহলে ইলেকট্রনগুলো একটা সময় আমি তো সাফিসিয়েন্ট 50 জুল বলেছি, আমি তো ইন্টেন্সিটি হাই করি, আমি তো একবারেই 50 জুল দিয়ে দিতে পারি। তুমি তো বলতেই পারো স্যার 200 জুল কেন দিয়েছেন, 2000 জুল দিয়ে দিন। এই 2000 জুল 20টার মধ্যে আসে, একবারই তো 100 জুল পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবার কথা। তাহলে তো সমস্যা মিটে যাচ্ছে। তাহলে ইন্টেন্সিটি প্রথম জিনিসটাও মিটে যাচ্ছে, সবটাই হয়ে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে না, একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির ব্যাপার আছে। সেই পার্টিকুলার ফ্রিকোয়েন্সি ওভারকাম করতে না পারলে কিন্তু যতই তুমি ইন্টেন্স লাইট দাও কিছুতেই ইলেকট্রন বেরিয়ে আসে না। 3 নম্বর কথা, যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে তার গতি শক্তি কিন্তু ফ্রিকোয়েন্সি, আবার সেই ফ্রিকোয়েন্সির ব্যাপার চলে আসছে। কিন্তু সাধারণ নিয়ম অনুসারে তাই তো হওয়া উচিত নয়, ইন্টেন্সিটির উপরে ডিপেন্ডেন্স থাকার কথা। কারণ ইন্টেন্সিটি যত বেশি হবে তত বেশি এনার্জি হবে, তাহলে নির্গত ইলেকট্রনের শক্তিও ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করা উচিত। কিন্তু দেখা যাচ্ছে না, নির্গত ইলেকট্রনের গতি শক্তিটা কিন্তু ডিপেন্ড করছে ফ্রিকোয়েন্সির উপর, ইন্টেন্সিটির উপর নয়। তাহলে অনেকগুলো ঘটনা, এরকম 3টে অ্যাটলিস্ট ঘটনা আমরা পেলাম, যে ঘটনাগুলোকে আলোর তরঙ্গ তত্ত্ব দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারলাম না। অদ্ভুত ব্যাপার, দেখো নতুন একটা ঘটনা সবাই জানতে পারলো, নতুন ঘটনাটা ব্যাখ্যা করা গেল, নতুন ঘটনাটা ইন্টারেস্টিং, সবই ঠিক আছে, লোককে আকর্ষণ করলো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, একটা নির্দিষ্ট সময় পর দেখা গেল এটা একটা অদ্ভুত সমস্যার সৃষ্টি করছে। যে আমি এক্সপেরিমেন্টালি যেটা অবজার্ভ করছি আর থিওরিটিক্যালি যেটা জানি, সেই দুটোর মধ্যে মানে মেলবন্ধন করা যাচ্ছে না, ম্যাচ করানো যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমাদের কোথাও নিশ্চয়ই একটু বুঝতে অসুবিধা হচ্ছে। কোনোটাই ভুল নয়, আমি এক্সপেরিমেন্টালি অবজার্ভ করছি, তাহলে আমার চোখ নিশ্চয়ই অত ভুল, সবার চোখ নিশ্চয়ই এতটা ভুল দেখবে না। একজনের চোখ ভুল হতে পারে, একজন সায়েন্টিস্ট ভুল দেখতে পারেন, সবাই তো আর ভুল দেখবেন না। আর আলো যে তরঙ্গ সেটাও আমরা দীর্ঘদিন ধরে জানি, সেটাকেই বা আমরা এত তাড়াতাড়ি ডিসকার্ড করি কি করে? হঠাৎ করে একদিন বললো যে আলো তরঙ্গ নয়, সেটা তো আর হতে পারে না, তোমরা তো মানবে না। কারণ এতদিন ধরে আমাকে শেখানো হয়েছে যে আলো তরঙ্গ, আলো তড়িৎচুম্বকের তরঙ্গ ক্লাস 12-এই পড়েছি। তাহলে আজকে যদি আমি বলি আলো তরঙ্গ নয়, তোমরা মেনে নেবে? তাই হয়? তাহলে কোথাও নিশ্চয়ই আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, কোথাও আমরা ম্যাচ করাতে পারছি না। নিশ্চয়ই দুটোই ঠিক, আমাদের ম্যাচ করাতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, কিভাবে ম্যাচিংটা হবে সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব।